বেদনা বিদুর জীবনের কথা বলবো তা এত সহজ নয়। 2015 সালের 10ই মার্চ রাত 9টা সাড়ে 9টা হবে, উত্তরায় আমার এক বন্ধুর বাসায় আমি ছিলাম। ওখান থেকে আমি দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলাম এবং 20 দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলাম। তখন সেই আন্দোলনের উত্থান দিনগুলোতে কিছু আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে, এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি তো হবে, যার এক পাশে একটা নালার মতো ছিল, পানির ট্যাপ ছিল, একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায়, এবং রুফে একটা হাই পাওয়ার ভাল্ব, লোহার দরজা, নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা, একটু ফাঁকা ছিল, উপরে আর একটু ফাঁকা সেই দরজার। রুমের বাইরে প্যাডেস্টাল ফ্যান ছিল, সবসময় চলতো, আর একটা কম্বল, একটা বালিশ, এই হলো সম্বল। 61 দিনের মধ্যে আমাকে কোনো দিন বের করে নেই, কেবল একদিন কিছু সময়ের জন্য রুমের বাইরে নিয়ে এসেছিল, ওখানে বসে রুমটা পরিষ্কার করার জন্য। ইতিমধ্যে অনেক মিডিয়াতে বলেছি, 5 ফিট বাই 10 ফিটের মতো ওই রুমে, ওই যে ছিদ্রটার কথা বললাম, ওই দিক দিয়ে অনেক সময় বিচ্ছু টিচ্ছু আসতো। যাই হোক, তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, খানা পিনা 3 বেলা ঠিক মতো দিয়েছে, পানি দিয়েছে, ওষুধপত্র দিয়েছে, শারীরিক কোনো নির্যাতন করেনি। তবে আমার শরীরে চর্মরোগের প্রাদুর্ভাব ঘটে অনেক বেশি, যেটা আমাকে এখনও ভোগায়। এরকম একটা অবস্থা থেকে 61 দিনের মাথায় আমাকে 5-6 ঘন্টা জার্নি করিয়ে একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় একটা জায়গায় নিয়ে আসলো। আমার কাছে মনে হলো ওই জায়গাটাই হচ্ছে আমাদের সীমান্ত এলাকা হবে। ওইখানে গাড়িতে বেশ কয়েক ঘন্টা বসিয়ে রেখে তারপরে কিছু দূর পায়ে হাঁটিয়ে এবং কিছুটা গাড়িতে করে ওই জায়গাটা ক্রস করালো। আমি পরে বুঝতে পেরেছি যে এটাই বর্ডার এলাকা হবে। তারপরে ওইখান থেকে আরও 3-4 ঘন্টা জার্নি করিয়ে আমাকে শিলংয়ের গলফ লিঙ্ক নামে একটা জায়গায় ওরা ড্রপ করে, হাত বাঁধা এবং চোখ বাঁধা অবস্থায়। সেটা যে শিলং এবং এটা যে গলফ ক্লাবের গলফ মাঠের পাশে জায়গার নাম যে শিলং গলফ লিঙ্ক, এটা আমি পরে জানতে পেরেছি। যখন ওখানে ফেললো তখন আমাকে ওরা বললো যে ইউ আর ফ্রি নাও। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। তো তারপরে আমি ওই প্রাতঃভ্রমণে যারা ওইখানে 2-1টা লোক ছিল, পাসার্স বাই, তাদেরকে অনুরোধ করলাম আমার এই অবস্থা, আপনারা একটু পুলিশে খবর দেন। তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল, ওখানে ভ্রাম্যমাণ পুলিশ টিম ছিল। তারা প্রথমে আমার শারীরিক অবস্থা, জামা কাপড়ের অবস্থা দেখে, আমার কথাবার্তা শুনে তারা আমাকে একটা হসপিটালে নিয়ে গেল, সিভিল হসপিটাল নাম। সিভিল হসপিটালে একটু মেডিকেল চেক আপ করিয়ে তারা আবার থানায় নিয়ে গেল, এবং তার কয়েক ঘন্টা পরে তারা আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল, মিম হান্স নামে ওই মেন্টাল হসপিটালটা। তা আমি জিজ্ঞেস করলাম আমাকে এখানে কেন নিয়ে আসছো? হয়তো আমার কথাবার্তা শুনে, আমার জামা কাপড় দেখে ওদেরকে মনে হয়েছিল হয়তো ওদেরকে আমি মেন্টালি ইমব্যালেন্সড। সে বললো যে আপনার ওই টেলিফোন নাম্বারটা যোগাযোগ হয়েছে, দেশে আপনার সম্ভবত ওয়াইফ ধরে আছে, আপনি কথা বলেন। তা আমি গেলাম, দেখলাম যে ঠিক আমার ওয়াইফই লাইনে আছে, কথা বললাম। এরপরে তারা বিশ্বাস করলো যে আমি বাংলাদেশের মানুষ এবং আমার পরিচয়টা তারা নিশ্চিত হলো। তা আমার ওয়াইফকে বললাম যে তুমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইমিডিয়েটলি আমার খবর জানো, আমি কোথায় আছি বলো, আর তোমরা তাড়াতাড়ি আসো। তারপরে এই যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে পুলিশের কাছে হস্তান্তর করলো। তারা সিভিল হসপিটাল নামে এগিয়ে হসপিটালে নিয়ে গেলো, একটা প্রিজন সেল আছে ওখানে রাখলো। কিন্তু তারা আমার বিরুদ্ধে ওই দিনই অবৈধ অনুপ্রবেশের মামলা, এটা ওরা বলে যে আন্ডার ফরেনার্স অ্যাক্ট ইলিগাল ট্রেসপাসের জন্য আন্ডার সেকশন 14 তারা মামলা দায়ের করলো। সেই মামলায় হ্যাঁ সেই মামলায় পরে আমার ওয়াইফ যাওয়ার পরে উকিল নিয়োগ করে আমরা কিছুদিন পরে বেইল আউট হলাম। তারপর থেকে
দীর্ঘ 4 বছর প্রায় আইনি লড়াই করে নিম্ন আদালত থেকে আমি খালাস পেলাম। কিন্তু নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তারা ভারত সরকার আবার আপিল করলেন আমার খালাসের বিরুদ্ধে। সেই আপিলটা লড়াই করতে করতে আরও 4 বছর সময় গেল। 2023 সালের 28শে ফেব্রুয়ারি সেই রায় হলো with a direction to the Meghalaya government that this man should be sent back, deported back as per rule. তো তারা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতির জন্য মেঘালয় সরকার লিখেছে, বিকজ ফরেন মিনিস্ট্রির কোনো কাজ মেঘালয় সরকার স্টেট গভর্নমেন্ট করতে পারে না। সেটা প্রায় 15-16 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা কোনো জবাব পায়নি। আগস্টের 5 তারিখে বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়, ফ্যাসিবাদের পতন হয়, স্বৈরাচারের পতন হয়। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি ওই দিনই আমাদের এম্বাসিতে যোগাযোগ করলাম, গুয়াহাটিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসে, যে আমাকে আবার ট্রাভেল পাস দেওয়া হোক। তখন তারা আমার সাথে কথা বললেন যে আপনার কাছে আগে যেটা ট্রাভেল পাস ছিল তার একটা ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। আমি পাঠালাম। তারপরের দিন ওরা আমাকে আরেকটা ট্রাভেল পাস ইস্যু করে পাঠায়। তো এটা নিয়ে আমি মেঘালয় গভর্নমেন্টের কাছে পারসু করলাম যে আমাকে এবার পাঠিয়ে দাও। তখন তারা বললো যে আমাদের কিছু ফর্মালিটিস আছে, ফরেন মিনিস্ট্রি, ইমিগ্রেশন, সিভিল এভিয়েশন, এই সমস্ত অথরিটিগুলো একটু ক্লিয়ারেন্স নিয়ে আমরা আপনাকে পাঠিয়ে দেবো। তো তারা 2-3 দিন সময় নিয়ে এই কাজগুলো কমপ্লিট করে পাঠালো এবং আমি এখন এখানে বেঁচে আছি। রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন স্বাধীনতা অর্জন করলাম, নতুন বিজয় দিবস অর্জন হলো। এটাকে অর্থবহ করার জন্য আমরা সামনের দিকে কিভাবে থাকাবো, কিভাবে এগোবো, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এখন আপনারা বলবেন যে নির্বাচনের বিষয়ে আপনারা কি ভাবছেন। কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট বলেন, they are meant for to conduct a free, fair and neutral election. আগের যে গভর্নমেন্ট ছিল, আগে যে বিধানটা ছিল কনস্টিটিউশনে, সেই বিধানটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। আওয়ামী লীগ অনেক সময় গর্ব করে বলতো যে এটা তাদের আন্দোলনের ফসল। ঠিক আছে, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানে 90 দিনের সময় ছিল ইন বিটুইন। সে 90 দিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করতো কেয়ারটেকার গভর্নমেন্ট। তারপরে পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ হওয়ার পরে তারা বিদায় নিতেন। আর পরিবর্তিত পরিস্থিতির মধ্যে শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে অর্জিত যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন অনেক বড়। আমরা একটা সম্পূর্ণ স্বাধীন, সার্বভৌম এবং প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। এবং সেই রাষ্ট্র বিনির্মাণ করতে গেলে আমাদেরকে সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে অনেকগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার সাধন করতে হবে। বিভিন্ন সংস্থা, কাঠামো, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা আমরা দিয়েছি, সেই রূপরেখাগুলো আপনারা যদি দেখেন, প্রথম দফাই হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন বসাতে হবে। কারণ আওয়ামী লীগ বিগত 15-17 বছরে দেশের সংবিধানকে কাটছাঁট করে নিজেদের দলীয় একটা আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। সেটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী। স্বাধীনতার ঘোষণার মর্মবাণী অনুসারে সাম্য, সামাজিক মর্যাদার, সামাজিক সুবিচারের যে ভিত্তি, যে মৌলিক আমাদের ভিত্তি, সেইটার ভিত্তিতে আমরা একটা সাংবিধানিক সংস্কার সাধন করে বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই। তাতে অনেকগুলো সাংবিধানিক সংস্কার, অনেকগুলো প্রস্তাবনা আসবে। যেমন আমরা বলেছি যে পরপর 2 টার্মের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমরা বলেছি যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস থাকতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে।
এবং ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে কিছু ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। আমরা বলেছি যে বিচার বিভাগের সংস্কারের জন্য আমাদেরকে সংস্কার কমিশন বসাতে হবে। সেখানে আপনি দেখবেন যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে, যেটা পঞ্চম সংশোধনের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি বসিয়েছিলেন, প্রবর্তন করেছিলেন, সংবিধান অন্তর্ভুক্ত করেছিলেন। সেটার অর্থ ছিল যে রাষ্ট্রপতির নেতৃত্বে, অর্থাৎ চিফ জাস্টিস এবং নেক্সট টু সিনিয়র জাস্টিস অফ দি অ্যাপিলেট ডিভিশন, তারা এই বডিটা কন্ডাক্ট রুলস এবং জাজেসদের মিসকন্ডাক্ট ইত্যাদি বিভিন্ন বিষয়ে এনারা ব্যবস্থা নেবেন, তারপরে প্রেসিডেন্টের কাছে রেকমেন্ডেশন দেবেন। তো অর্থাৎ হচ্ছে যে প্রেসিডেন্ট সেই জায়গায় জুডিশিয়ারির হেড হিসেবে কাজ করবেন এবং এই এখতিয়ারটা সুপ্রিম কোর্টের থাকা উচিত। সেই বিধানটা উড়িয়ে দিল আওয়ামী লীগ। এটা কততম 16তম সংশোধনের মাধ্যমে জুডিশিয়ারিকে নিয়ে আসলো পার্লামেন্টের অধীনে। জাস্টিসদেরকে ইমপিচ করা হবে পার্লামেন্টের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে, ভোট আউটের মধ্য দিয়ে। তাহলে কোনো অর্গান তো আরেকটা অর্গানের অধীনস্থ হতে পারে না, কোনো স্টেটে নাই। তো সেইটা এখনও করা যাবে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে রিভিউর জন্য বোধহয় ওয়েটিংয়ে আছে সেই মামলাটা। ওখানেও যদি সেটা অ্যাবলিশ হয়, যেটা জাস্ট হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন এটাকে অবৈধ ঘোষণা করেছে, সেটা যদি বহাল রাখে, তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিইনস্টেট হবে। সেটা গেল সংস্কার। জাজেস রিক্রুটমেন্ট রুলস আমাদেরকে অবশ্যই করতে হবে, যেটা আমরা কোনো সরকারই করিনি। যদি প্রকৃতপক্ষে মেধাবী, সৎ, যোগ্য লোক যদি আইন হিসাবে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিযুক্ত হয় হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে, তাহলে মানুষের ন্যায় বিচার পাওয়ার আশাটা পূর্ণ হবে, স্বপ্নটা পূর্ণ হবে। তারপরে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, এটা আমাদের অতীব প্রয়োজন। এমন কোনো জায়গা নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নাই, পাবলিক সার্ভিস কমিশন থেকে অ্যান্টি করাপশন কমিশন, এই সর্বত্র সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্ট্যাটিউটরি অর্গানাইজেশন যেগুলো আছে, সব জায়গায় এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে প্রায়। এগুলোকে সংস্কার করতে হবে এবং এখানে সংবিধানের এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের একটি সমতা এবং সাম্যভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যদি এখনই উদ্যোগ না নেই, তাহলে জাতি আমাদেরকে কখনো ক্ষমা করবে না। সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার, বিচার বিভাগ সংস্কার কমিশন, আইন সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, পুলিশ বিভাগের সংস্কার, এই নির্বাচন কমিশন সংস্কার শুরু করে প্রয়োজনীয় সব পর্যায়ে সংস্কার কার্যক্রমের জন্য কমিশন বসাতে হবে। সেই কমিশনের টার্মস অফ রেফারেন্স ওইভাবে দিতে হবে, তারা কি কি বিষয়ে তাদের এখতিয়ার থাকবে, তারা রিকমেন্ডেশনসগুলো, সুপারিশগুলো প্রণয়ন করবে, সমাজের সর্বস্তরের মানুষের সাথে কথা বলবে, বিশেষজ্ঞদের সাথে কথা বলবে, তারা নিজেরাও অভিজ্ঞ মানুষ হবেন। সেই হিসাবে সেই রিকমেন্ডেশনসগুলো আবার পাবলিক করতে হবে, জনগণের সামনে দিতে হবে, সেমিনার সিম্পোজিয়াম করতে হবে, গণমাধ্যমকে দিতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দের সাথে সেই মত বিনিময় করতে হবে। তারপরে একটা সমৃদ্ধ রিকমেন্ডেশনস অবশ্যই আসবে প্রতি সেক্টরে। তবে কথা হচ্ছে সেই রিকমেন্ডেশনসগুলো প্রতিপালনের জন্য, বাস্তবায়নের জন্য এটা অনেক সময় লাগবে। সেইটা এই স্বল্পকালীন অন্তর্বর্তী সরকারের কাজ নয়, সেটা হবে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাজ। তারা ম্যানিফেস্টোতে, নির্বাচনী প্রতিশ্রুতিতে সেটার প্রতিফলন ঘটাবে যে আমরা এই সংস্কারগুলো বাস্তবায়ন করব। যদি সরকার সমস্ত কিছু বাস্তবায়ন করবে, সেটা তার অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম সেটা নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান কর্ম হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সেটার পরিবেশ সৃষ্টি করা। যেহেতু একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, তা আমার মনে হয় না, এবং অনেকেই সেটা মনে করেন যে 3 মাসের ভিতরে তারা এই কর্মগুলো গুছিয়ে উঠতে পারবেন না। তবে সেই জন্য আমরা মনে করি যে আরও 3 মাস সময় দেওয়া যেতে পারে। 6 মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং সেই লোককে, তাদেরকে সেই পরিবেশ সৃষ্টির জন্য একটা
রোড ম্যাপ প্রণয়ন করে ঘোষণা করতে হবে যে আমরা এতদিনের মধ্যে একটা নির্বাচন করব এবং সেই প্রয়োজনীয় এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো ইনিশিয়েট করব, শুরু করবেন। এবং তাতে করে আমার মনে হয় যে দ্রুত ওনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে পারবেন, দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারবেন। সাংগঠনিক প্রক্রিয়া, সম্মেলন, কাউন্সিল এগুলো আমরা নিয়মিত করতে পারিনি। না পারার কারণ হচ্ছে যে সেই পরিবেশ ছিল না। আমরা কোনো একটা জেলা পর্যায়ের সম্মেলন, কাউন্সিলও আয়োজন করতে পারিনি এই ফেসিবাদের আক্রমণের কারণে, তাদের বাধা দেওয়ার কারণে। সেটা সবাই জানে দেশের মধ্যে। এখন যে কেন্দ্রীয় কাউন্সিলের কথা, সম্মেলনের কথা অনেকেই বলছেন, আপনারা জিজ্ঞেস করছেন, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। এই সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম, নির্বাচনের প্রস্তুতি এগুলো একসাথেই চলবে। তবে কাউন্সিল আমরা একটা সুবিধাজনক সময়ে করার জন্য আমাদের সবসময় একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি ছিল। কিন্তু একটা সম্মেলন করা একটা হিউজ ব্যাপার। এটা জেলা পর্যায় থেকে সম্মেলন করে আসতে হবে, অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তার জন্য অন্ততপক্ষে বেশ কয়েক মাস সময় লাগে। তা এখন যেহেতু রাষ্ট্রের এই অবস্থায় আমরা এখনও সব কিছু ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি, তা আমি আশা করছি যে আমরা এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ ঘটাবো এবং খুব শিগগির একটা সম্মেলনের মধ্যে দিয়ে, জাতীয় কাউন্সিলের মধ্যে দিয়ে পার্টি আবার এগোবে, আবার কমিটি পুনর্গঠিত হবে। এটা রেগুলার প্রক্রিয়া, এটা একটা রাজনৈতিক দলের রেগুলার প্রক্রিয়া। আই এম ভেরি মাচ ফ্রেশ ইন ঢাকা নাও। এখনও সপ্তাহ 10 দিন হয়নি। কিছু কিছু ব্যাপারে এগুলো শুনছি, সবগুলো বিষয় সম্পর্কে আমি এখন অবহিত নেই। তবে এখানে বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর সমস্ত জায়গায় যেখানে এরকম ছাত্র জনতার বা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লব সংগঠিত হয়, রক্তাক্ত বিপ্লব হয়, ওখানের পরে একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা সবসময় থাকে। এখানেও সেই প্রচেষ্টা নেওয়া হয়েছিল বলে আমরা দেখেছি। কেউ বলছে মাইনরিটি নির্যাতন হচ্ছে, কেউ বলছে এখানে অস্থিরতা হচ্ছে, কেউ বলছে ওখানে মারপিট হচ্ছে। এই সমস্ত কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা যে হয়নি তা নয়। তবে এটা ছিল একটা, ওই যে বললাম, প্রতি বিপ্লবের প্রবণতা থেকে পরাজিত শক্তি সবসময় এগুলো আশকারা দিয়ে থাকে, তারা চেষ্টা করে থাকে। এখানেও সেই মাইনরিটি নির্যাতন হয়েছে বলে এটা ধোঁয়া তুলিয়েছে। দুই একটা ঘটনা হয়তো বিচ্ছিন্নভাবে হতে পারে, তারপর বিভিন্ন জায়গায় হামলা টামলা। কিন্তু আপনারা দেখেছেন এই দেশের আলেম সমাজরা কিন্তু মন্দির পাহারা দিয়েছে যাতে ওরকম কোনো ঘটনা না হয়। এবং সর্বত্র আমরা অ্যালার্ট করেছি, আমরা জনগণকে আহ্বান জানিয়েছি, নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি। তারপরও দুই একটা ঘটনার জন্য যারা দায়ী ফাইন্ড আউট করা আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। এখনও আমাদের কিন্তু প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা। তো সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনী পুলিশকে সহায়তা করছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করছে। এটা আইনে আছে, ইনএড টু সিভিল পাওয়ার দেয়ার ইন ফিল্ড। এখন সেটার মধ্য দিয়ে ইতিমধ্যে বেশ স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশা করি সামনে আরও উন্নতি হবে। তবে ওই যে ভিতরের ষড়যন্ত্র এবং বাইরের ষড়যন্ত্র এগুলো মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার যে পায়তারা করছিল সেটা আমরা দেখেছি। তবে আশার বিষয় হচ্ছে যে বাংলাদেশে আর কোনো অশুভ শক্তি এভাবে মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। যেখানে শত সহস্র শহীদরা রক্তদান করেছে অকাতরে, সেই দেশে কখনো এই সমস্ত অশুভ শক্তি মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। আমি বিশ্বাস করি সামনেও গণতান্ত্রিকভাবে নির্বাচনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক তারা আর কখনো সাহস পাবে না স্বৈরাচারী আচরণ করতে। তবে আমাদেরও প্রতিবাদগুলো জারি রাখতে হবে রাস্তায়। আমাদের মিডিয়াগুলোকে অত্যন্ত স্বাধীনভাবে কাজ করতে হবে যে যদি কোনো অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী মনোভাব পোষণ করে সামনের কোনো সরকার, যাতে তারা দুবার চিন্তা করতে। তো সেই জন্য রাস্তার আন্দোলনটা মানুষের কথা বলার স্বাধীনতা, অ্যাসোসিয়েশনের স্বাধীনতা এবং মানুষের এই যে অধিকারের আদায়ের জন্য, অধিকার ভোগ করার জন্য সবসময় সরব থাকতে হবে, যাতে যেই শক্তি, যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, যারাই আসুক, দল অথবা জোট আসুক, তারা যেন অত্যন্ত সজাগ থাকে মানুষের অধিকার সম্পর্কে। আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে কি বলবেন?
পতিত স্বৈরাচারের যেরকম অবস্থা হয় সারা পৃথিবীতে, আওয়ামী লীগের অবস্থাও তাই হয়েছে। আপনারা রোমানিয়া চসেস্কুর কথা বললেন, হাইতির পাপাডকের কথা বলবেন, বা আরেক দেশের, আমি এগুলার নাম উচ্চারণ করতে চাই না, পতিত অনেক স্বৈরাচার আছে, তাদের কথা বলবেন, তাদের মতোই হয়েছে। আমি সবসময় বলে আসতাম আমার বিভিন্ন স্টেটমেন্ট এবং কথায়, এই যে পৃথিবীতে কোনো স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন স্বাভাবিক হয়নি, হবে না, হয় না, নির্মম এবং নিষ্ঠুরভাবে পতন হয়। এটাই ইতিহাসের শিক্ষা। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হয়েছে। আওয়ামী লীগ কি এখন এটা থেকে শিক্ষা নিয়ে নিজেদের পরিবর্তন করতে পারবে কিনা? আওয়ামী লীগ তো অতীত থেকেও শিক্ষা নেয়নি। এবারের পতন থেকে যদি তারা শিক্ষা নিতে ভালো কথা, তবে বাংলাদেশে তারা কোনোদিন স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারবে বা আসবে সেটা আমার তো মনে হচ্ছে না, এটা সময়ই বলে দেবে। যে একে আমি দেখতে গিয়েছিলাম, আমি যেদিন এখানে অবতরণ করেছি সেদিন সন্ধ্যার পরে। এখন ওনার মানসিক অবস্থা মাশাআল্লাহ অনেক শক্ত, অনেক ভালো। শারীরিকভাবে উনি সত্যি খুব খারাপ অবস্থায় আছেন। তো উনি বলেছেন যে যে সকল চিকিৎসকরা জন হপকিন্স থেকে এসেছিলেন তারা খুব ভালো ট্রিটমেন্ট করেছেন, তাদের মতামত নেবেন, আমাদের যে মেডিকেল টিম আছে তাদের মতামত নেবেন। আর ওনার বডি ফিটনেস একটু রিকভার করলেই উনি বাইরে, খুব সম্ভবত ইউএসএতে ওনার ভালো চিকিৎসা হবে আর কি। যারা জন হপকিন্স থেকে এসেছিলেন তারা তো ইউএস বেসড, সেটার জন্য প্রস্তুতি নেবেন। টর্চার সেল, গোপন কুঠুরি এবং এই জাতীয় কোনো কিছু কোনো গোয়েন্দা সংস্থার থাকা উচিত নয়। এই মুহূর্ত থেকে এগুলো ডিসম্যান্টেল করা উচিত। বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থার এবং কোনো রকমের রাজনৈতিক তৎপরতায় কর্মকাণ্ডে নাক গলানো দিতে পারবো না আমরা। এগুলো অ্যাবলিশ করতে হবে। রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকবে।